আমরা অনেক কিছুতে আসক্ত হই। কেউ মাদকে আসক্ত হয়, কেউ ডিভাইসে আসক্ত হয়, কেউ গেমসে আসক্ত হয়, অনেক কিছুতেই আসক্ত হয়, কেউ শপিংয়ে আসক্ত হয়। কিন্তু এই আসক্তিটা আসলে কী কারণে আসে? সবাই কি আসক্ত হয়? তা কিন্তু নয়। কিছু কিছু মানুষ কিছু কিছু বিশেষ জিনিসে আসক্ত হয়। তার মানে প্রত্যেকের মানসিক অবস্থার মধ্যে কিছু না কিছু পার্থক্য আছে, যে কারণে কিছু মানুষ আসক্ত হয় আবার কিছু মানুষ হয় না। সুপ্রিয় দর্শক, প্রমিসেস জানতে চাই আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নুজহাত রহমান, আর এই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো তাসনুভা হকের সাথে। তাসনুভা হক সাইকোথেরাপিস্ট আমাদের সাথে আজকে আছেন। কথা বলবো মানসিক অবস্থার ধরন ও আসক্তি সম্পর্ক কোথায়, এই বিষয়ের উপর। তোমাকে স্বাগতম তাসনুভা। থ্যাংক ইউ আপু, আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। তো যেটা বলছিলাম যে কিছু মানুষ কিছু না কিছুতে আসক্ত হয়ে যায়, কিন্তু কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায় যে তাদের কোনো কিছুতেই তেমন কোনো আসক্তি হয় না, বা তীব্রতাটা ওরকম না। আবার যারা আসক্ত হয়, তীব্রতার কথা যেটা বললে, যে কেউ খুব তীব্রভাবে আসক্ত হয়, কেউ কেউ আবার অতটাও না, কম বেশি হয়। তো এই ব্যাপারটা আসলে কিসের উপর নির্ভর করে? আজকে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়ের সাথে আসক্তির সংযোগটা নিয়ে আজকের বিষয়বস্তুটা, সেখান থেকে যদি বলি যে মানসিক অবস্থার যে ধরন, আমরা যে আসলে ব্যক্তিভেদে কত আলাদা, সেটার উপরে ভীষণভাবে আসলে সম্পর্কিত আমরা যে আচরণগুলো করছি বা যে মনের অবস্থাগুলো চলছে সেটার উপরে। সো মানে আমরা আসলে ব্যক্তিত্বের যে ধরন আমাদের, এই ধরনগুলোর উপর নির্ভর করে যে আমরা আসলে কোনো একটা বিষয়কে কিভাবে দেখব বা কিভাবে চালিয়ে নিব সেই জায়গাটা। একটু ডিটেইলে যদি বলো, এই যে মানসিক অবস্থা বলছি, আবার ব্যক্তিত্ব ব্যাপারটিও আনলে, দুটো কি আলাদা? মানসিক অবস্থা বলতে যেটা বোঝাচ্ছি যে একটা মুহূর্তে আমি কি আচরণ করছি, যেটা আমার চিন্তা, আমার অনুভূতি, আমার শারীরিক যে অবস্থা সেগুলোর সাথে সম্পর্কিত, সেটা বলতে আসলে মানসিক অবস্থা বলছি। আর ব্যক্তিত্ব তো মানে সামগ্রিকভাবে আমার আরও যে আমার নানা ধরনের মেমোরি আছে, আমার বায়োলজিক্যাল অনেক ফ্যাক্টর আছে, সব কিছু মিলে ব্যক্তিত্বের কাঠামোটা তৈরি। তো তার মানে বলতে চাচ্ছ প্রত্যেকের কিছু প্যাটার্ন আছে, মানসিক অবস্থার কিছু প্যাটার্ন প্রত্যেকের আছে, এবং সেইভাবেই সে নিজেকে আসলে পরিচালিত করে। যেমনটা বললে যে কেউ কেউ থাকে সে খুব আশাবাদী, তো তার প্যাটার্নটাই হচ্ছে আশাবাদী ধরনের। সে যে ধরনের পরিস্থিতির ভেতর দিয়ে যাক, সে কোথাও না কোথাও আশা দেখতে পায়। আর যাদের প্যাটার্ন হচ্ছে নিরাশাবাদী, শব্দটা এভাবেই যদি আনি, সে যত যাই হোক ভালো থাকলেও সেখান থেকে নিরাশার কিছু না কিছু খুঁজে বের করতে পারেন। ওকে, এখন যেমন একটা এক্সাম্পল হয়তো খুব রিলেভেন্ট, আমাদের যেহেতু একটা ঈদের সময় সবাই শপিং এই ধরনের কাজে ব্যস্ত। সো আপনি ধরেন কিছু একটা কিনে আনলে, কাউকে দেখালে, কেউ কেউ দেখবেন যে দেখিয়ে বলবে খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছে, এটা কি সুন্দর হয়েছে সেটা বলবে। কেউ কেউ দেখবেন যে কোনটায় অসুবিধা ওইটা খোঁজার চেষ্টা করছে, ওটা আগে চোখে পড়ছে। তো খুব স্বাভাবিকভাবে কিন্তু এই ধরনটা কিন্তু বারবার ফিরে আসে, বিভিন্ন সময় ব্যক্তিত্বের ধরনগুলো উঠে আসে, সামনে চলে আসে। হ্যাঁ, সেটাই। তো কি ধরনের মানসিক অবস্থার, মানে মানসিক অবস্থার ধরনগুলোর একটু যদি প্রকারভেদ, আমি যদি একটা স্পেসিফিক অ্যাপ্রোচের পার্সপেক্টিভ থেকে বলি, যে আমরা কিন্তু আসলে যখন জন্মেছি এই ধরনের কোনো প্যাটার্ন বা এত ভাগ নিয়ে জন্মাই নাই, তখন কিন্তু খুব স্বতঃস্ফূর্ত একটা প্রতিক্রিয়া ছিল। একটা শিশু যেমন হাত পা ছুটছে, ইচ্ছা মানে কষ্ট হলে কাঁদছে, খুশি হলে হাসছে, খুব স্বাভাবিকভাবে এগোচ্ছে। কিন্তু এটা করতে করতেও যখন আরেকটু বড় হচ্ছে, তখন কিন্তু চারপাশ থেকে মানুষ ওকে নানা কথা বলছে, যে এটা ধরো না, এটা করো না, এরকম বাধা আসছে, ওর এই স্বতঃস্ফূর্ততার মধ্যে বাধা আসছে। সো ও কিন্তু স্বতঃস্ফূর্ততার মধ্য দিয়ে আবার শিখছে যে সব আবার করা যাবে না, সব রকমভাবে ভাবা যাবে না, আমি একইভাবে আমার ডিমান্ড করতে পারবো না, এরকম নানাভাবে শেপ আপ হচ্ছে। আমরা একজন বাচ্চাকে সোসাইটির রুলসগুলোর সাথে পরিচিত করি। সো তখন আবার এটা অ্যাডিশন হয় যে আচ্ছা, আমার ইচ্ছা করছে কিন্তু আমি আবার করতেও পারবো না, আমার মা যা বলেছে আমার মার মতো করে চলতে হবে, বা মা, আমি যখন চুপ করে বসে থাকি মা খুশি হয়, কাজে চুপ করে থাকাটা মনে হয় ভালো।
সো এইভাবে ও নিজের মতো করে কিছু ধারণা তৈরি করে, সো সেভাবে একটা ধরন অ্যাড হলো। পাশাপাশি ও তো দেখে বাবা মা আসলে কি করছে, বিশেষ করে মেয়ে বাচ্চারা মাকে বা ফিমেল ফিগারগুলো যারা আছেন আশেপাশে তাদেরকে ফলো করতে থাকে, ছেলেরা বাবা বা ছেলে অন্য যারা আছে দাদা চাচা তাদেরকে খেয়াল করতে থাকে। সো ওভাবেও কিন্তু শিখছে যে আচ্ছা কিভাবে কন্ট্রোল করতে হয়, হ্যাঁ, কিভাবে রাগ প্রকাশ করতে হয়, কিভাবে বকা দিতে হয়, কিভাবে বুঝিয়ে বলতে হয়, কিভাবে আদর করতে হয়, এগুলো কিন্তু শিখছে। সো এগুলো আস্তে আস্তে ওর ব্যক্তিত্বের মধ্যে আস্তে আস্তে আসা শুরু করে। সো যখন বড় হতে থাকে দেখা যায় 4-5 বছরের মধ্যে মোটামুটি এগুলো সবই আস্তে আস্তে ওর সেই স্বতঃস্ফূর্ত পার্টটার সাথে যোগ হতে থাকে। সো এইভাবে কিন্তু শেপ আপ হয়। ন্যাচারাল অনুভূতিগুলোর পাশাপাশি সোসাইটি কি চাচ্ছে একটা ব্লেন্ডিং হয়, সবটা মিলিয়ে প্রত্যেকেরই আলাদা আলাদা কিছু গঠন তৈরি হয়। সো এমনকি একটা ফ্যামিলিতে পরপর 2 বাচ্চা থাকলেও সেম জেন্ডারের হলো, ইভেন টুইন হলেও তাদের ব্যক্তিত্বের গঠন কিন্তু আলাদা হয় এবং ব্যক্তিত্বের গঠন অনুযায়ী প্রতিটা মুহূর্তে আমরা আসলে প্রতিক্রিয়া করি। ওকে ওকে, সো এরকম কোনো ধরন, কোনো পার্টিকুলার ধরন কি অ্যাকচুয়ালি আছে, টাইপস মানসিক অবস্থার? হ্যাঁ, যেটা বললাম যে আমাদের ভেতরে যে শিশু সুলভ যে বিষয়টা সেটা যেমন আছে, আবার শিশুকাল থেকেই তো অ্যাডাপ্ট করে আসছি, ওই অ্যাডাপটিভ ব্যাপারটাও আমাদের আছে। আমরা প্রচুর রুলস রেগুলেশনে সব কিছু বেঁধে রাখতে চাই, অনেক শুড মাস্ট আমাদের ভাষার মধ্যে চলে আসে, অথবা খুব হয় না স্ট্রাকচারে থাকতে পছন্দ করি, টাইমের কাজ টাইমে করতে হবে, বা কেউ কেউ থাকে যে খুব মানে আমি পরোয়াই করছি না, টাইমের কাজ টাইম চলে যাচ্ছে, আমার সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কেউ কষ্ট পাচ্ছে কোনো মাথা ব্যথা নেই, কিন্তু কেউ কেউ আবার এটাকে খুব খুব বেশি সিরিয়াসলি মেনটেন করে যে একদম পুঙ্খানুপুঙ্খভাবে হতে হবে। কাউকে কাউকে বিশেষ করে আমাদের সোসাইটিতে আমরা যেটা চাই যে সবাইকে খুশি করতে, এবং খুশি করতে যে আমার হয়তো ভালো লাগছে না তারপরও কেউ একটা কিছু রিকোয়েস্ট করলে আমি কিন্তু হ্যাঁ বলে ফেলছি, আমি করে দিব বা করব, বা কেউ কিছু একটা অফার করছে আমাকে, আমি হ্যাঁ বলছি, কারণ না বললে তো মানুষটা কষ্ট পাবে। কাজে আমি অন্যদেরকে খুশি করতে চাই, অন্যদেরকে কেয়ার করতে চাই, অন্য যাতে ভালো থাকে সেটা বেশি চেষ্টা করি, নিজেকে কষ্ট দিয়ে হলেও। এবং যেসব জায়গার সাথে আমাদের যে আরেকটা বিষয় যে আসক্তি, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট সংযোগ আছে। কিভাবে এই সংযোগটা কিভাবে এর সঙ্গে? একটা যদি আমি যতটুকু একটুখানি বুঝেছি তোমার কথা থেকে, আমাদের ভেতরে একটা শিশু সত্তা আছে, একই সঙ্গে আরো কিছু পার্টও আছে যে পার্টগুলো অ্যাকচুয়ালি কিছু মানে রুলস এন্ড রেগুলেশন ফলো করে, সোসাইটিটাকে সোসাইটি, হ্যাঁ, সোসাইটির থেকে অ্যাপ্রুভড যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো ফলো করছে, সেটা আবার আরেক পার্ট, ওটা একদম শিশু সেরকমটা না। তো এই যে দুটো অংশ আছে আমাদের মধ্যে, এই দুটো অংশের ভিতরে ব্যালেন্সটা কিভাবে আসলে করে এবং আসক্তির সাথে কিভাবে কানেক্টেড? আরেকটা পার্ট মিস করেছি, সেটা একটু অ্যাড করে আগাচ্ছি, সেটা হচ্ছে আমরা কিন্তু ছোটবেলা থেকে এগুলো নিয়ে এসেছি, এটা যেমন সত্যি, আবার বর্তমানটাকেও কিন্তু আমরা খুব খেয়াল করি, আমাদের প্রত্যেকের মধ্যেই আছে সেই রিয়েলাইজেশনটা আছে, সেই অ্যাওয়ারনেসটা আছে যে আমি আসলে কোন সিচুয়েশনে আছি, কি অবস্থায় আছি, আমাকে কোথাও 1 ঘন্টা পরে মিট করতে হবে, সো আমি এখান থেকে ওখানে যেতে কত সময় লাগবে, এই অ্যানালাইসিসগুলো কিন্তু আমরা করতে পারি। সো যেটার সাথে আমার পাস্টের কোনো সংযোগ নাই, একদম সম্পূর্ণভাবে বর্তমানকে ফোকাস করে, সো সেটা কিন্তু আমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। সো আমি আসলে কোনো সিচুয়েশনে কোপ করছি নাকি রুলস রেগুলেশনে চলছি, তার সাথে যখন এই অ্যাওয়ারনেসটা থাকে তখন কিন্তু খুব হেলদি একটা পজিশন থেকে আমরা অপারেট করতে পারি, এবং কোনো প্রেজেন্ট ওরিয়েন্টেড বা রিয়েলিস্টিকও যদি বলি আমরা, একদমই রিয়েলিস্টিক একটা প্রেজেন্ট ওরিয়েন্টেশনও যখন থাকে তখন অ্যাকচুয়ালি দুটো পার্টের মধ্যে একটা ব্যালেন্স থাকে। এবং সাধারণত এটা নিয়ে পরে কোনো আফসোস হওয়া বা খারাপ লাগা নিজের ডিসিশনের ব্যাপারে এই ধরনের ব্যাপারগুলো থাকে না, কারণ আমি তো যেটা আপনি বলেন রিয়েলিটির সাথে চেক করে কাজ করছি। অ্যাডিকশনের সাথে সংযোগটা আমরা একটা বিরতির সময় হয়ে এসেছে, বিরতির থেকে এসে আমরা অ্যাডিকশনের সাথে সংযোগটা শুনি। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, চমৎকার আলোচনা হচ্ছে, পরের অংশটা বিরতির পরই হবে। ফিরে এসেছি প্রমিসেস জানতে চাইয়ে ছোট্ট বিরতি নিয়ে। কথা হচ্ছে মানসিক অবস্থার ধরন ও আসক্তি, এই দুইয়ের মাঝে সংযোগ কোথায়, এই বিষয়ের উপর তাসনুভা হকের সাথে।
তাসনুভা যে জায়গাটা শুরু করেছিলে যে আসলে সংযোগটা কোথায় মানসিক অবস্থার ধরনের সাথে? আম, একটা কমন জিনিস আছে, বিশেষ করে ড্রাগ অ্যাডিকশনের ক্ষেত্রে, যেখানে গ্রুপ বা পিয়ার অনেক ইনফ্লুয়েন্স করে এই ধরনের বিষয়গুলোতে আমরা সাধারণত বলি যে পিয়ার প্রেশারে অনেক সময় অ্যাডিকশনে ঢুকে যায়। সো পিয়ার প্রেশারটা কখন একজনের জন্য, মানে পিয়ারের ইনভাইটেশনটা কখন একজনের জন্য প্রেশার, এবং প্রেশার হলে তার প্রতিক্রিয়াটা কেমন হবে, সেটা কিন্তু আবার ওই যে ব্যক্তিত্বের বা মানসিক অবস্থার প্যাটার্নের উপরে নির্ভর করে। সো যারা অনেক ওই যে প্লিজিং বা অন্যকে কেয়ার করতে পছন্দ করে, না বলতে খারাপ লাগে, তারা কিন্তু কোনো ইনভাইটেশন পেলে যদি ভেতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে, চট করে ইনভাইটেশনে হ্যাঁ বলে ফেলে, না বুঝেই হয়তো, অথবা যদি ক্ষতি হবে বুঝলেও আচ্ছা আমার বন্ধুটার খারাপ লাগবে, সো ওই জায়গা থেকে অনেক সময় চলে যাচ্ছি আমরা। হ্যাঁ, এটা বিশেষ করে ড্রাগ অ্যাডিকশনের ক্ষেত্রে খুব বেশি অ্যাপ্লিকেবল। আরেকটা যেমন কাজ করে যে বিলং করতে চায়, হ্যাঁ হ্যাঁ, মানে মনে করে যে আমি বোধহয় ওকে না করে দিলে আমি আর বিলং করতে পারবো না ওর সাথে। তো স্বাভাবিকভাবে আমরা তো আসলে মানুষের সাথে থাকতে চাই। হ্যাঁ, সেই সেই শিশুর মতো সেই মনটাও কিন্তু আছে যে আমরা অ্যালাইন থাকতে চাই, আমরা কোম্পানি চাই। সেই জায়গা থেকে যারা অনেক বেশি ওই যে অ্যাডাপটিভ, অন্যদের সাথে অ্যালাইন করে থাকার জায়গাটা অনেক বেশি, এবং সেখানে বর্তমানের যে রিয়েলাইজেশনটা ওটা একটু যদি কমে যায়, তখন কিন্তু অ্যাডিকশনে অনেক বেশি চলে যেতে পারে, সেটার একটা সম্ভাবনা তৈরি হয়। যখন আমি প্রেজেন্ট লাইফে এমন কিছু আছে যেটাতে আমি ফোকাস করতে চাই না বা সেটা করতে চাই না, সো এটার দিকে তাকালে আমার কষ্ট হবে, আমার পেইন হবে। সো সহজ রিলিফ কোথায়? আমি যেটা শর্টকাটে একটা আনন্দ পাচ্ছি। আমি যখন কিছু মিডিয়াতে কোনো রিল দেখছি, সোশ্যাল মিডিয়াতে বা শর্টস দেখছি, ইমিডিয়েট কিন্তু আমাকে একটা প্লেজার দিচ্ছে। সো পেইনটা সাধারণত আমরা অ্যাভয়েড করতে চাই যখন অনেক ট্রমা বা অ্যাবিউজ খুব ট্রিগার হয়, এসব জায়গাগুলো, প্রেজেন্ট লাইফের কোনো যদি কন্ডিশন থাকে, অনেক সময় ফ্যামিলি ভায়োলেন্স থাকে, রিলেশনশিপ ক্রাইসিস থাকে, তখন কিন্তু এটা অ্যাভয়েড করার জন্য আমরা প্লেজার পাওয়ার মতো জায়গাগুলো খুঁজতে থাকি, এবং খুঁজতে খুঁজতে দেখা হয় যে ইনিশিয়ালি হয়তো খুব বেশি কিছু ভেবে চিন্তা করছি তা না, তো আস্তে আস্তে কিন্তু এটা আমার অ্যাডিকশনের মধ্যে চলে যাচ্ছে, এবং অ্যাডিকশন একবার শুরু হলে তো সাইকেলটা তখন অটোমেটিক্যালি চলছে থাকে। একটা ভ্যালিডেশনও পাওয়া যায়, একটা ভ্যালিডেশন পাওয়া যায়, যে ভ্যালিডেশনটা অ্যাকচুয়ালি আমাদের যে শিশু সত্তাটা খুব সিক করতে থাকে, সিক করে যে কোনো রকমের ভ্যালিডেশন। কেউ একজন সোশ্যাল মিডিয়াতে আছে, সে সেখান থেকে একটা ভ্যালিডেশন পেতে থাকে, যে ভ্যালিডেশনটা হয়তো সে তার মানে বাস্তব যে জগৎ সেখানে হয়তো সে কম পায়। এক্স্যাক্টলি। এবং যখন আমরা কোনো কিছু পোস্ট করি, তখন কিন্তু একটু পরপর মানে হয় না, কয়টা লাইক আসলো, কেউ কমেন্ট করলো কি না, হার্ট দিল না অন্য কিছু দিলে, এগুলো কিন্তু বারবার খুব স্পেসিফিক্যালি দেখতে থাকি। সো যেটা আপনি বললেন যে সেটা কিন্তু আমাদের ভীষণভাবে একটা মনের যে ক্ষুধাটা নিবারণ করে, এবং ওই শিশু সত্তাটাকে অনেক স্যাটিসফাই করে। সো ওই শিশু সত্তাটা কিন্তু এমন যে, বিশেষ করে যে স্বতঃস্ফূর্ত একদম ছোট বাচ্চা, হাত পা ছুঁড়ে একদম শুধু প্লেজার চায়। তীব্র হওয়ার বড় একটা কারণ, ছোটবেলায় যতটুকু প্রয়োজন ছিল ততটুকু স্যাটিসফাই হয় নাই। সো স্যাটিসফ্যাকশনটা না হলে, যেটা আমাদের ফিজিক্যাল নিউট্রিশনের যদি কোনো ঘাটতি থাকে, আমরা যেমন বড় হলে সাফার করতে থাকি, ঠিক একইভাবে মনের ওই ক্ষুধাগুলো যদি ছোটবেলায় রিলেশনশিপের মাধ্যমে পূরণ না হয়, তাহলে ওই ক্ষুধাটা কিন্তু থেকে যাচ্ছে। সো আমি চারপাশে সোর্স খুঁজতেছি, আমি এটা ভালো হেলদি না আনহেলদি জানি না, কিন্তু আমি সোর্স খুঁজছি কিভাবে আমি ওটা পেতে পারি। যেমন আমি একটু যদি অ্যাড করি যে বেশিরভাগ আসক্ত, মাদকে আসক্ত যারা, তাদের পারিবারিক হিস্ট্রি এক্সপ্লোর করতে গিয়ে দেখা গেছে তাদের পরিবারের সাথে সংযোগের মাত্রাটা কম। ঠিক যেভাবে বাচ্চাটির প্যারেন্টিং হওয়ার প্রয়োজন ছিল, পজিটিভ প্যারেন্টিং যেটাকে বলে, ঠিক সেইভাবে তার প্যারেন্টিং হয়নি, যে কারণে সে বাসা থেকে যে ধরনের ভ্যালিডেশন দরকার সেই ভ্যালিডেশন সে খুঁজে পায়নি, যে কারণে ওই যে গ্রুপ তাকে হাতছানি দিচ্ছে, সেই গ্রুপের কাছে সে একটা ভ্যালিডেশন পেয়েছে যে আমাকে তো কেউ চাচ্ছে, আপন করে নিতে চাচ্ছে, ভ্যালিডেট করছে, তাহলে ওখানেই কেন না। সো ইম্পর্টেন্ট একটা জায়গা। এবং আপু আপনি যেটা বললেন যে ভীষণভাবে অ্যাডিকশনের সাথে ফ্যামিলি হিস্ট্রি এবং ফ্যামিলি লাইফটা কেমন ছিল সেটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, অনেক বেশি কানেক্টেড। কারণ যখন খুব বেশি স্ট্রিক্ট প্যারেন্টিং হয়, আমরা বাচ্চাগুলো ছোটবেলায় তো অ্যাডাপ্ট করছে, মেনে নিচ্ছে, যখনই অ্যাডোলেসেন্টে হিট করা শুরু করে, তখন কিন্তু আস্তে আস্তে ওখান থেকে
রিবেল করা শুরু করে, অনেক দিন অ্যাডাপ্ট করতে করতে একটা সময় ওইটা আর নিতে পারে না, মানে দেয়ালে আমাদের পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা, তখন কিন্তু নেগেটিভলি অনেক রিয়্যাক্ট করে। এবং অ্যাডোলেসেন্ট টাইমটাও ওরকম। হ্যাঁ, এবং অ্যাডোলেসেন্ট টাইমে দেখা যায় খুব ন্যাচারালি সোশ্যাল পার্টটা যদি খেয়াল করি ডেভেলপমেন্টের ক্ষেত্রে, দেখা যায় যে পিয়ার গ্রুপের উপরে বেশি রিলাই করে, ফ্রেন্ডদের উপর রিলাই করে, এবং প্যারেন্টসদেরকে মনে হয় তারা অনেক কম জানে। এটা খুব ন্যাচারাল একটা বৈশিষ্ট্য, এটা যে ওর কোনো দুষ্টু চিন্তা এমন না, খুব ন্যাচারালি এটা ভাবে, কাজে বন্ধুদের কথাটা অনেক বেশি রিলায়েবল লাগে। প্রায়োরিটি। এবং আসলে তো অনেক দিন যদি খুব সিম্পলি চিন্তা করি, একটা স্ট্রিক্ট কোনো এনভায়রনমেন্টে থাকলে কিন্তু সাফোকেশন হয়। তখন অ্যাডোলেসেন্ট টাইমে একটু একটু করে যে একা একা স্কুলে যাওয়া, কোচিংয়ে যাওয়া, একটু সামনের দোকানটায় যাওয়া, এগুলো কিন্তু প্যারেন্টসরাই অ্যালাউ করছেন। করতে করতে ওরা কিন্তু ফ্রিডমটা এনজয় করা শুরু করে। তারপরে দেখা যায় যে কোনো না কোনোভাবে ও প্যারেন্টসদের থেকে ডিটাচ হচ্ছে। এবং যে ভ্যালিডেশনটা বাড়িতে চাচ্ছিল, যে সঙ্গ তুমি যেটা বললে যে একটা কোম্পানি তাকে শুনছে, তাকে তার মানে তাকে একটা কিছু বলতে পারছে, এই সঙ্গটাই যখন বাড়িতে থাকে না, ন্যাচারালি সেটার অভাব হয়ে যায়। আবার একদম আনইনভলভ থাকলেও কিন্তু একটা ক্রাইসিস তৈরি হয়, কারণ ভীষণভাবে ডিপ্রাইভেশন কাজ করে, রিলেশনশিপের ডিপ্রাইভেশন। এই যে মানে মাকে পাচ্ছি না বা বাবাকে পাচ্ছি না, সো আনইনভলভ টোটালি, তারা জানেও না তো বাচ্চাটা কেমন আছে, সো বাচ্চারও কোনো দায়বদ্ধতা থাকে না আমি কি করছি সেটা যে কেউ খোঁজ নিবে। এই যে রুলস রেগুলেশনের যে পার্টটা ডেভেলপমেন্টাল ফেজে, ওটা ওর মধ্যে খুব একটা গ্রো করতে পারে না, যে কারণেও নিজের মতো করে লাইফটাকে এগিয়ে নিয়ে যায়। একই সঙ্গে আবার ওভার ইনভলভ ফ্যামিলিও আছে, তাদের ক্ষেত্রেও দেখা যায় যে বাচ্চারা ওভাবে নিজেদের মতো করে স্পেস পায় না। এত বেশি ওভার ইনভলভ প্যারেন্ট, মানে যেটাকে হেলিকপ্টার বলে, সেরকম হেলিকপ্টার করতে গিয়েও তারা নিজেদের স্পেস খুঁজে পায় না, তখন ওরকম কোনো গ্রুপের সঙ্গে বা ওরকম কোনো সঙ্গীর সঙ্গে সে আসলে স্পেস পায় যেখানে সে নিজের মতো থাকতে পারে, সে তাকে তার মতো করে গ্রহণ করেছে, এমন একটা জায়গা সে পাচ্ছে, যেটা অ্যাকচুয়ালি তার পরিবারেই পাওয়ার জন্য আর্জ থাকে। এবং এইখান থেকে কিন্তু অনেক সময় দেখা যায় যে এই যে রিলেশনশিপ অ্যাডিকশন জায়গাটা অনেক সময় তৈরি হয়, কারণ যখন অনেক বেশি ডিপ্রাইভেশন রিলেশনশিপের, এরকম প্রচুর কেস আছে যে রিলেশনশিপে থেকেছে, ওখানে বেশ কিছু এক্সপেরিয়েন্স হয়েছে, হয়তো কানেকশন তৈরি হয়েছে, অ্যাটাচমেন্ট তৈরি হয়েছে, ব্রেকআপ হয়ে গেছে, ইমিডিয়েটলি এইটা ক্লোজ করার আগে আরেকটা মানুষ খুঁজতেছে যার সাথে রিলেশনশিপ করবে, কারণ ও তো একবার টেস্ট পেয়েছে যে রিলেশনশিপে থাকার যে ভালো লাগার যে ফিলিংটা, ভ্যালিডেশনের যে ফিলিংটা, সেগুলো তো সে পেয়েছে। এরপরে কিন্তু রিলেশনশিপ ছাড়া থাকাটা খুব পেইনফুল হয়ে যায় ওই মানুষটার। সো অ্যাপারেন্টলি মনে হয় যে ও অনেক বেশি একটা থেকে একটা জাম্প করছে, বা মানুষটা জানি কেমন, এতগুলো রিলেশনশিপ, কিন্তু ক্রাইসিসটা যদি আমরা খেয়াল করি যে এই মানুষটার রিলেশনশিপ ছাড়া থাকলে যে পেইনটা হয়, ওইটা আসলে অ্যাড্রেস হয় না অনেক সময়, যেটা ওকে হয়তো এই এরকম একটা জায়গায় নিয়ে যাচ্ছে। এবং এটা তার ভেতরকার সেই শিশু সত্তাটি যে অতটা চাপের ভেতর থাকে, অত ফিল করতে থাকে, অত নিড ফিল করে, কিন্তু শেয়ার করতে পারে না বা ঠিক বুঝতেও পারে না যে এই কারণেই এটা হচ্ছে। হ্যাঁ, যেটা খুব মানে আনকনসিয়াসলি হতে থাকে, এটা খুব প্ল্যান করে কেউ করে না যে আচ্ছা আমার এই ডিপ্রাইভেশন আছে, আমি এখানে গেলে সলিউশন পাবো, এভাবে কেউ কিন্তু করছে না, খুব স্পন্টেনিয়াসলি করছে ব্যাপারটা। হ্যাঁ, এবং আনঅ্যাওয়ারলি স্পন্টেনিয়াসলি এভাবে হয়ে যাচ্ছে, আনকনসিয়াসলি অনেক সময় নিজেরাও ডাউট করে যে আমি এমন কেন। হ্যাঁ, এক্স্যাক্টলি, ইন্টারেস্টিং। আমরা আরো শুনবো আরেকটা বিরতি নিয়ে এসে। দর্শক সঙ্গেই থাকুন। দেখছেন প্রমিসেস জানতে চাই, আজ কথা হচ্ছে তাসনুভা হকের সাথে, মানসিক অবস্থার ধরন ও আসক্তি দুইয়ের মাঝে সম্পর্ক কোথায়, এই বিষয় নিয়ে। তো তাসনুভা, যেই জায়গাটাতে ছিলাম একদম ওখানটা থেকেই যদি আসি আমরা, যে এই যে কানেকশন যখন ছুটে যায়, এই যে বাচ্চাটি নিজেকে দেখছে যে আমার কিছু জিনিস কমে গেছে, এখানটাতে কি আসলে বাবা মায়েরই শুধু দায়িত্ব যে তারা বাচ্চাটির ওই ভ্যালিডেশনের নিডটা ভরিয়ে দেবে? শুধু বাবা মার ঘাড়ে যদি এই দায়িত্বটা হয়, তাহলে আসলে খুব মানে এটা তো এরকমই হবে, তাই না? তারা তো একটাই মানুষ বা দুটাই মানুষ,
পরিবারের সবাইকে মিলে কিন্তু আসলে এই অনেক জায়গাটা কিছু করার আছে হ্যাঁ করার আছে। এবং সেখানে ওই যে ওই ইম্পর্টেন্ট সময়গুলোতে অন্যরা বাচ্চাটাকে বড় বাচ্চাকে কিভাবে সময় দিচ্ছে, ইভেন ছোট বাচ্চার টেক কেয়ারটায় কতটা সময় দিতে পারছে যাতে মা বড়জনকেও একটু সময় দিতে পারে। তো এইগুলো কিন্তু ফ্যামিলির একটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে খুব সুন্দর করে আসতে পারে। এই জায়গাটা নিয়ে যদি আরেকটু বলো যে ফ্যামিলি আর কিভাবে এই জিনিসগুলো নিতে পারে, কারণ ফ্যামিলির কাছ থেকেও না আলটিমেটলি এটা আসে যে বাচ্চার দায়িত্ব তো মায়ের আনএক্সপেক্টেড কোনো বিহেভিয়ার হলে সেটার রেসপন্সিবিলিটি মায়ের কাছে যায়। আসে। কিন্তু যখন কোনো বাচ্চার অ্যাচিভমেন্ট আসে তখন কিন্তু সবাই আমার নাতি বা আমার ছেলে আমার মেয়ে এরকম নানা কথাবার্তা আসে। তো যখন রোলটা প্লে করতে হয় সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং অনেক ডিটেইল একটা প্রসেস কিন্তু। বিশেষ করে যদি ওয়ার্কিং মাদার হয়, এখন কিন্তু আমাদের মোস্ট অফ দ্য কেসেস ওয়ার্কিং মাদার থাকে, সো সেখানে ফ্যামিলির অন্য মেম্বারদের রোল তাদের দেখেও কিন্তু বাচ্চা প্রচুর শিখছে। সো তাদের বড় ভূমিকা আছে, অনেক বড় ভূমিকা। তাদের একটা হেলদি লাইফস্টাইল এবং প্লেফুল টাইম, এই জায়গাগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। একটা ক্রাইসিস যেটা আপু যে আমরা এত বেশি ডিভাইসের মধ্যে এখন নানাভাবে, শুধু সেলফোন না, আমরা টিভি বলেন, সেলফোন বলেন, ট্যাব বলেন, এগুলোর মধ্যে এত বেশি ঢুকে গেছি, হিউম্যান কানেকশনটা ওইভাবে কিন্তু হয় না। অনেক মানুষ হয়তো আছে কিন্তু কথা বলা, গল্প করা বা একসাথেই টিভি দেখা, এই জিনিসগুলো কিন্তু কমে গেছে। কাজে সার্বিকভাবে যে ইনভলভমেন্টটা, একই সুতায় বেঁধে থাকার যে ব্যাপারটা, ওইটা অনেক কমে যায় এবং বিচ্ছিন্নতা অনেক বেশি তৈরি হয়েছে। সো একটু যদি খেয়াল করি যে একজন মা যখন বাচ্চা ডেলিভারি হচ্ছে তারপরও কিন্তু তার ফিজিক্যালও অনেক স্ট্রেস থাকে। সো মায়ের নিজেরও কিন্তু রেস্ট নেওয়া থেকে শুরু করে রিকভার করার একটা সময় দরকার হয়, তার নিজেরই যত্নের দরকার হয়। সেখানে একজন বাচ্চা হোক বা দুজন বাচ্চা হোক, ফুল টেক কেয়ার করা একজন মায়ের জন্য ভীষণ স্ট্রেসফুল। তো মা যদি সাপোর্টটা না পায়, ন্যাচারালি সে ভালো না থাকলে বাচ্চাকেও আসলে, আমরা যদি ওটাও ধরে নেই প্রাইমারি দায়িত্ব মায়ের, কাজে মাকে অন্যভাবে একটু লাইটার ফিল করতে হেল্প করতে হবে, মায়ের খেয়াল রাখতে হবে যাতে মা বাচ্চাটার খেয়াল রাখতে পারে। এখানে বাবার দায়িত্ব তো ভীষণভাবে আছে, কিন্তু এখন কিন্তু আমি যতটা দেখি যে এখন জয়েন্ট ফ্যামিলি কালচারটা আবার কিন্তু আছে। তো সেই জয়েন্ট ফ্যামিলির বাকি যারা সদস্য তাদেরও সবার এগিয়ে আসা খুব প্রয়োজন। একদমই সবারই তখন বড় বাচ্চাটাকে যেমন দেখা, তেমনি ছোট বাচ্চাটার বিভিন্ন দায়িত্ব করা যাতে মা একটু রেস্ট নিতে পারে, তাই না? মা একটু রেস্ট নেওয়া, নিজের টেক কেয়ার করা, এবং বড় বাচ্চাটার সাথে মাও যাতে একটু টাইম স্পেন্ড করতে পারে সেটাকে একটু ফ্যাসিলিটেট করে দেওয়া কিন্তু পরিবারের অন্যদের খুব দরকার। এবং এখানে আমরা যে বিষয়টা নিয়ে আজকে কথা বলছিলাম যে আসলে মানসিক অবস্থার ধরন, মায়ের মানসিক অবস্থার ধরনটা কি। মা যদি আবার খুব বেশি প্লিজিং হন, উনি চাইবেন সবাইকে খুশি রাখতে, কাজে উনি নিজে কিন্তু অনেক তখন বার্ডেন নেওয়া শুরু করবে। সো সেই জায়গাটা মাকেও একটু সচেতন থাকতে হবে যে মাকে নিজেকেও রেস্ট করতে হবে। কারণ আমরা কিন্তু অনেক সময় আবেগ দিয়ে হোক, আমার বাচ্চাটা আমিও করতে চাই, সব নিজের হাতে করতে চাই, ওই জায়গায় কিন্তু মাকেও একটু ছাড়তে হবে, কারণ একটা সময় সে মানে এক্সস্টেড হয়ে যাবে। সো তার পার্সোনালিটি প্যাটার্নটা, এবং সে যদি এমন হয় খুব বেশি পারফেকশন দিয়ে কাজ করতে চায়, অন্য কারো কাজ পছন্দ হয় না, তখনও কিন্তু মায়ের জন্য ভীষণ মানে টাইট একটা টাফ অবস্থা তৈরি হয়। এবং পোস্টপার্টাম ডিপ্রেশন কিন্তু অনেক হয়, সেটা বড় একটা কারণ যে রিল্যাক্স করতে পারে না বা যত্ন, নিজের মনের খোরাকগুলো পূরণ হয় না। মায়েদের দেখা যায় শখের জিনিসগুলো আস্তে আস্তে বাদ হতে থাকে। সো মায়ের নিজের প্রতি নিজেরও একটু সচেতন থাকাটা ভীষণ ইম্পর্টেন্ট। নিজেও ভালো থাকবে, বাচ্চাটারও তখন প্রপার টেক কেয়ার করতে পারবে, যাতে তার সাথে কানেকশন থাকে। দুটো বাচ্চা বা তিনটা বাচ্চা সবারই সাথে যেন তার কানেকশন থাকে, যেটা লং টার্ম ইমপ্যাক্ট হচ্ছে গিয়ে কোনো না কোনো অ্যাডিকশনে চলে যাওয়া, তাই না? কারণ কানেকশনটা থাকলে কিন্তু অ্যাডিকশনের দিকে ঝোঁকার টেন্ডেন্সিটা, সম্ভাবনা অনেক কমে যায়। এবং পাশাপাশি মায়ের সাথে তার পার্টনারের যে রিলেশনশিপটা, সেটাও ভীষণ ইম্পর্টেন্ট। সেটা যখন সুস্থ থাকে তখন কিন্তু দুজন মিলে ডিসিশনগুলো নিতে পারছে বাচ্চার ব্যাপারে, ইনিশিয়ালি অ্যাটলিস্ট, এবং বাচ্চা কিভাবে বড় করবে, প্যারেন্টিংটা কেমন হবে, একটা কমন গ্রাউন্ডে আসতে পারছে, সাপোর্টিং প্যারেন্টিংটা করতে পারছে। আদারওয়াইজ কিন্তু একা হাতে করাটা অনেক ডিফিকাল্ট হয়, খুবই ডিফিকাল্ট। এখানটাতে আসলে আমাদের মানে পরিবার, বাবা, সকলের প্রতি আমাদের আহ্বান থাকবে যে সবাই যেন তাদের দৃষ্টিভঙ্গিটা একটু পরিবর্তন করে
এই জায়গাটাতে সহযোগীর একটা জায়গা নিয়ে আসা, মাকে একটা কি বলবো মানে ওই জায়গাটা দিয়ে মানে পরীক্ষা দিচ্ছে সে মা হিসেবে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, এরকমটা আসলে হওয়ার কিছু নাই। সবাই যদি তাকে সহযোগিতা করা হয় তাহলে মাও ভালো থাকতে পারবে এবং তাদেরই তো বাচ্চা। ওই বাড়িতে যদি দাদা দাদি থাকে, চাচা ফুপু থাকে, তাদেরই কিন্তু বাচ্চা, তাই না? সবারই বাচ্চা, একটা ছোট বাচ্চাটা যখন আসে প্রত্যেকের সাথে ওই বাচ্চাটির কানেকশনের দরকার আছে, যে কানেকশনটা নিয়ে সে একটা হেলদি ব্যক্তিত্ব নিয়ে গড়ে উঠবে এবং তাতে তার আর ভবিষ্যতে কোনো আসক্তির দিকে যাওয়া কিংবা কোনো মানসিক রোগের দিকে যাওয়ার সম্ভাবনাটা অনেক কমে যাবে। খুব প্রিভেন্টিভ জায়গায় তখন একটা কাজ করা সেটাই এবং ডেফিনেটলি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, এটাও তো আমরা জানি। তো কিওর করতে তো হবেই যদি এরকম কিছু হয়ে যায়, কিন্তু আগে থেকে, তার মানে তুমি যেটা বলছো যে একটা বাচ্চার জন্মের পর থেকেই আসলে এই প্রসেসটা শুরু হয়ে যায়, সে কী ধরনের পার্সোনালিটি প্যাটার্নে যাবে, তার কোনো মানসিক রোগ ডেভেলপ করবে কিংবা তার কোনো অ্যাডিকশনের দিকে সে যাবে কিনা, এটা কিন্তু তার একদম চাইল্ডহুড থেকেই আসলে শুরু হয়ে যাচ্ছে। মানে রিস্কটা কাদের বেশি? যারা একটা ভঙ্গুর ফ্যামিলি এনভায়রনমেন্টে বড় হয়েছে, রিলেশনশিপ ক্রাইসিসগুলো অনেক বেশি, বা খুব আনইনভলভ টাইপের ফ্যামিলি, খুব বেশি ওভার ইনভলভড, এই ধরনের হেলদি প্যারেন্টিং যেখানে হয় না, তাদের আসলে যে কোনো ধরনের অ্যাডিকশনে চলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আর হেলদি এনভায়রনমেন্টে বড় হলে কিন্তু কোনো প্রবলেমে পড়লেও বাচ্চাটা ফিরে আসতে পারছে ফ্যামিলিতে হেল্প চাওয়ার জন্য, সে অনেক রেজিলিয়েন্ট থাকে এবং পরিবারে সে কথা বলার সুযোগ। অনেক ধন্যবাদ তাসনুভা, আজকে আমাদের চমৎকার আলোচনার জন্য। অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে গেছি আমরা। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আশা করি আগামী পর্বেও আপনাদেরকে পাবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।